কেন্দ্রীয় কারাগারে স্বাভাবিক সময়ের চেয়ে অতিরিক্ত নিরাপত্তা জোরদার। রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায় শিগগিরই, জানালেন অ্যাটর্নি জেনারেল। ৩ বছরে সারা দেশে ২১ পুলিশ হত্যা, ধরাছোঁয়ার বাইরে মূল আসামিরা। তদন্ত ও বিচারে ধীরগতিতে উৎসাহিত হয় সন্ত্রাসীরা, মন্তব্য অপরাধ বিজ্ঞানীদের। নারায়ণগঞ্জে গ্যাসের চুলা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৪ জন, স্বামী স্ত্রী দুজনকে বার্ন ইউনিটে ভর্তি। স্মৃতি বিজড়িত বসত ভিটা ছেড়ে ভারতে গেলেন লালমনিরহাটের সদ্য বিলুপ্ত ছিটমহলের ৬৭ জন বাসিন্দা। এবং অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে এবার রপ্তানি হতে যাচ্ছে দেশীয় চিনি। চলতি মাসেই ভিয়েতনামে পাঠানো হচ্ছে ১০,০০০ মেট্রিক টন চিনি। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। ২ মানবতা বিরোধী অপরাধের রিভিউ আবেদন খারিজ হয়ে ফাঁসির সাজা বহাল থাকার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারের চারপাশে স্বাভাবিক সময়ের চেয়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোর থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশেপাশে র্যাব, পুলিশ, বিজিবির বাড়তি সদস্যদের মোতায়েন করা হয়। গণমাধ্যমের কর্মীদেরও ভিড় লক্ষ্য করা যায়। এদিকে সকাল ১১টার পর যে কোনো সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে দেখা করতে আসবেন তার পরিবারের সদস্যরা। গতকাল সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদনের খারিজ করে ফাঁসির আদেশ বহাল রাখার পর থেকেই কেন্দ্রীয় কারাগারে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। এই মুহূর্তে রাজধানীর কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। সেখানকার খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, আপনার কাছে কি নতুন তথ্য আছে আমাদেরকে জানান। শাফিন, আমরা এইমাত্র এই যে খবরটি আপনাকে দিতে চাই, এখন থেকে কয়েক মিনিট আগে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে মাবরুর মুজাহিদ তিনি কেন্দ্রীয় কারাগারের এখানে এসেছেন এবং তিনি এসে কারা কর্তৃপক্ষের কাছে ১২ জনের একটি তালিকা জমা দিয়েছেন, যারা সবাই তাদের পরিবারের সদস্য এবং সেই ১২ জন আলী আহসান মুজাহিদের সঙ্গে দেখা করতে চায়। সেই তালিকা জমা দিয়ে সেই অনুমতি তারা প্রার্থনা করেছেন। তো মাত্রই তারা তালিকাটি জমা দিয়েছেন, এখন পর্যন্ত অনুমতির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আর এছাড়া এর আগে আপনাকে আমরা যেটি জানিয়েছিলাম যে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করতে চান, তো সেই অনুমতি তাদেরকে দেওয়া হয়েছে। এবং আমরা যেটি শুনেছিলাম যে সকাল ১১টার সময় সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের সদস্যরা এখানে আসবেন, আমরা তেমনটাই শুনেছিলাম। সালাউদ্দিন কাদের চৌধুরীর একজন আইনজীবী এখানে সকাল থেকে অবস্থান করছেন, আল ফেসানি তার নাম। তো তার সঙ্গে আমি কিছুক্ষণ আগেও কথা বলেছিলাম, তো তিনি যেটি জানিয়েছেন যে পরিবারের সদস্যরা বাসা থেকে রওনা দিয়েছেন, কিন্তু কতক্ষণ নাগাদ এখানে এসে পৌঁছবেন সে বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত আমরা নিশ্চিত করে বলতে পারিনি। আর জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের যে আবেদনটি মাত্র জমা পড়েছে, তো সেইটির অনুমতির বিষয়ে, অর্থাৎ যে ১২ জনের তালিকা তারা জমা দিয়েছেন, যে কতজনকে অনুমতি দেওয়া হবে নাকি সবাইকে অনুমতি দেওয়া হবে সে বিষয়টি এখনো পর্যন্ত জানা যায়নি। সেটি যখনই জানা যাবে আমি আপনাকে জানানোর চেষ্টা করব। আর এর আগে যেটি আপনাকে বলতে চাই যে সকাল থেকেই আমরা যেটি দেখেছিলাম যে এই ২ মানবতা বিরোধী অপরাধীকে এই ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে, আপনি জানেন। তো সেই কারণেই কিন্তু এই কারাগার এলাকায় নিরাপত্তা কিন্তু অত্যন্ত জোরদার করা হয়েছে এবং আমরা যেটি দেখছি যে সময় যতই গড়াচ্ছে নিরাপত্তার কড়াকড়ি কিন্তু ততই বাড়ছে। এই মুহূর্তে আমি যেটি বলতে পারি যে কেন্দ্রীয় কারাগারের সামনে আপনি জানেন যে ২টি রাস্তা রয়েছে, অর্থাৎ একটি রাস্তা দিয়ে যানবাহন চলাচল, একটি রাস্তা দিয়ে যানবাহন পুরনো ঢাকার দিকে ঢুকে এবং আরেকটি রাস্তা দিয়ে পুরনো ঢাকা থেকে যানবাহন বের হয়। তো এখন হচ্ছে একটি রাস্তা, অর্থাৎ পুরনো ঢাকা থেকে যানবাহন বের হওয়ার যে রাস্তাটি সেটি হচ্ছে একেবারে কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক লাগোয়া সেই রাস্তা। তো সেই রাস্তাটিতে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এখন দুই দিকের যানবাহনই একই রাস্তায় চলাচল করছে। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা এখানে আছেন তারা আমাদেরকে যেটি জানিয়েছেন নিরাপত্তার স্বার্থেই তারা এটি করেছেন। কারণ হচ্ছে যে এখানে ২ জন যুদ্ধাপরাধী আছেন, তাদের দণ্ড কার্যকরের একটি ব্যাপার রয়েছে। এছাড়াও পরিবারের সদস্যরা তাদের সঙ্গে দেখা করতে আসবেন। তো সবকিছু মিলে এসব কারণেই তারা নিরাপত্তা জোরদার করেছেন এবং তারা যেটি বলছেন যে শুধুমাত্র কেন্দ্রীয় কারাগার নয়, পুরনো ঢাকার আশপাশের এলাকাগুলোতেও তার নিরাপত্তা, অর্থাৎ কেন্দ্রীয় কারাগার যেখানে অবস্থিত তার চারপাশেই তারা নিরাপত্তা জোরদার করেছেন। এবং তারা যেটি বলছেন যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সচেষ্ট রয়েছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আরেকটা বিষয় বলছেন যে আজকে যেহেতু জামায়াত ইসলামের একটি হরতাল কর্মসূচি রয়েছে, তো সেই হরতালের কারণেও তারা নিরাপত্তা এখানে বাড়িয়েছেন। তো সবকিছু মিলে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সবশেষ খবর। যদি মুজাহিদের পরিবারের সদস্যদের দেখা করার অনুমতি মিলে কিংবা কতজনের অনুমতি পেল সে বিষয়গুলো আমি জানতে পারি, তাহলে আমি আবারও ফিরবো। তো কেন্দ্রীয় কারাগার থেকে আমার কাছে এখন পর্যন্ত এতটুকুই ছিল। শাফিন।
দর্শক, কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে সর্বশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডক্টর ইমরান এইচ সরকার। জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে শাহবাগে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। সমাবেশ থেকে হরতালের প্রতিবাদে বিভিন্ন ধরনের স্লোগানও দেওয়া হচ্ছে। জামায়াতকে অবৈধ সংগঠন আখ্যা দিয়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, রায় কার্যকরের সময় ঘনিয়ে আসায় জামায়াত হরতাল দিয়ে দেশে নতুন করে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। এ সময় তিনি হরতাল প্রত্যাখ্যান করে বিভিন্ন প্রগতিশীল সংগঠনকে রাজপথে নেমে হরতাল প্রতিরোধের ডাক দেন। জামায়াতকে নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডক্টর ইমরান এইচ সরকার। সরকারকে আহ্বান জানাবো, এই জঙ্গি সংগঠনকে আর আপনারা পালবেন না। এই জঙ্গি সংগঠনকে আপনারা অবিলম্বে নিষিদ্ধ করে তাদের হরতাল সহ সকল কর্মসূচি পালন করার অধিকার রহিত করুন। এই জঙ্গি সংগঠন যদি বাংলাদেশে থাকে তাহলে তারা এই একের পর এক মানুষ হত্যা করবে, এদেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করবে এবং এর মিশন নিয়েই তারা আজকে রাস্তায় নেমেছে। এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায় শিগগিরই প্রকাশ করা হবে। রায়ের সংক্ষিপ্ত কপি চেয়েছে জেল কর্তৃপক্ষ। তারা কপি হাতে পেলেই রায় কার্যকরের প্রতিক্রিয়া শুরু হবে। যখন আপনার মৃত্যু পরোয়ানা জেলখানায় যাবে তখন থেকেই রাষ্ট্র যে কোনো তারিখ নির্ধারণ করতে পারবে এবং সেটা রাষ্ট্রের ক্ষমতা আছে। এবং যদি এর ভিতরে কোনো রিভিউ পিটিশন দায়ের হয় বা মার্সি পিটিশন ফাইল করা হয় তাহলে মৃত্যুদণ্ড সেই যে ডেথ রেফারেন্সের ডেথ আপনার এক্সিকিউশন করার যে একটা প্রক্রিয়া সেটা আপনি বন্ধ হয়ে যাবে। কাজেই যেহেতু কালকে রিভিউ পিটিশন খারিজ হয়ে গেছে আর কোনো স্থগিতাদেশও নেই, সুতরাং কোন রকম এটা কার্যকরী করতে অসুবিধা নাই। জেল কর্তৃপক্ষ বলছে যে এটা তারা ইন্টিমেশন চায় যে রিভিউ পিটিশনটা খারিজ হয়ে গেছে। এটা অতি শীঘ্রই আমি আশা করছি পূর্ণাঙ্গ রায় পেয়ে যাব আশা করি। এদিকে যে কোনো ধরনের নাশকতা এড়াতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন সড়কে মোতায়েন করা হয়েছে বিজিবি। সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদন খারিজ করে ফাঁসির আদেশ বহাল রাখার পর গতকাল সন্ধ্যা ৬টা থেকে এই রাজধানীর সড়কগুলোতে বিজিবি মোতায়েন করা হয়। রাজধানীর আজিমপুর, ফার্মগেট, বিজয় সরণি সহ বিভিন্ন সড়কে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা যায়। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আজও তারা মাঠে থাকবেন। গত ৩ বছরে পুলিশ হত্যার ঘটনা ঘটেছে ২১টি। এর মধ্যে কয়েকটি হত্যা মামলার তদন্ত করছে সংশ্লিষ্ট থানা, আর বাকিগুলো ডিবি ও সিআইডিতে। কয়েকটি মামলায় সন্দেহভাজন আসামি আটক হলেও অভিযোগপত্র দাখিল এবং বিচার প্রক্রিয়ায় চলছে ধীরগতি। এই বিষয়গুলোতে কথা বলতে গিয়ে পাওয়া যায়নি পুলিশের কোনো শীর্ষ কর্মকর্তাকে। অপরাধ বিজ্ঞানী ও সাবেক পুলিশ মহাপরিদর্শকের মতে, বিচারে ধীরগতি এবং বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের অপরাধ প্রবণতা বাড়িয়ে দেয় বহুগুণে। বিস্তারিত সাইফুল রুদ্রের রিপোর্টে। ২০১৩ সালে ১৪ জন, ২০১৪ সালে ৩ জন, আর চলতি বছর খুন হয়েছেন ৪ পুলিশ সদস্য। ২২ অক্টোবর দুর্গাপুজো উপলক্ষে কড়া নিরাপত্তার মাঝে গাবতলীর পর্বত সিনেমা হলের সামনে একটি চেকপোস্টে দুর্বৃত্তের হামলা নিহত হন এএসআই ইব্রাহিম মোল্লা। ৪ নভেম্বর আশুলিয়ার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একইভাবে নিহত হন কনস্টেবল মুকুল হোসেন। মুকুল হত্যার তদন্ত নিয়ে প্রশ্ন ছিল আশুলিয়া থানা পুলিশের কাছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি স্পর্শকাতর হওয়ায় ভিন্ন আঙ্গিকে তদন্ত কাজ চালাচ্ছেন তারা। বিভিন্ন ওয়েতে আমরা এভিডেন্স কালেক্ট করার চেষ্টা করতেছি। গাজীপুর ডিবি থেকে আমরা হেল্প পাচ্ছি, আমরা নারায়ণগঞ্জ ডিবি থেকে আমরা হেল্প পাচ্ছি, আমরা ঢাকা ডিবি থেকেও সাহায্য পাচ্ছি, পিবিআই সাহায্য পাচ্ছি। পুলিশ হত্যার তদন্ত সম্পর্কে জানতে পুলিশ সদর দপ্তরে গণমাধ্যম শাখার এআইজির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে নম্বরটি বন্ধ পাওয়া যায়। মহানগর গোয়েন্দা পুলিশের বিভিন্ন কর্মকর্তারাও এ নিয়ে কিছু বলতে রাজি হননি। সবশেষ গণমাধ্যম শাখার উপ পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও বিষয়টি এড়িয়ে যান।
তবে অপরাধ বিজ্ঞানী ও পুলিশের সাবেক মহাপরিদর্শকের মতে তদন্তে ধীরগতি পরিহার করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা উচিত। পুলিশকে তো কেসগুলোর কাগজপত্র, তথ্য উপাত্ত, এভিডেন্স ফল্টলেস করতে হবে, নাহলে তো ফাঁকফোকর থেকে গেলে তো কেসটা তুমি পরিচালনা করতে পারবেন না। চার্জশিট দেওয়া হয়েছে অনেক, সেগুলো আবার কোর্টের মধ্যে ঝুলে আছে, এরকম কাহিনীও তো আছে। তো কাজেই এটা হোল ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের দুর্বল দীর্ঘসূত্রিতা। সেই জন্য উচিত এগুলোর খুব দ্রুত অ্যাকশন নেওয়া। দ্রুত যে অ্যাকশনগুলো, বিচার তো পরের কথা, বিচারের আগে তদন্ত করা, তদন্তের হচ্ছে যে তাদের তথ্য পাওয়া এবং অ্যারেস্ট করা, এই কাজগুলো দ্রুত করতে হবে। তারা আরো জানান, পুলিশ সদস্যরা যেমনি রাষ্ট্রের নাগরিক, তেমনি পুলিশের প্রতি রাষ্ট্রের জনগণের আস্থার বিষয়টি যেন প্রশ্নবিদ্ধ না হয়, সেই বিষয়গুলো মাথায় রেখে এই হত্যাকাণ্ডের তদন্ত করা উচিত। এটা উদ্বেগজনক কি না। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জ সদরের তল্লায় গ্যাসের চুলা বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। স্বজনরা জানান, ভোর 4টার দিকে রান্না করতে যান মনিরা খাতুন। এ সময় গ্যাসের চুলায় আগুন ধরাতে গেলে পুরো ঘরে আগুন ধরে যায়। এক পর্যায়ে পাশের ঘরে ছড়িয়ে পড়ে আগুন। এতে মনিরার স্বামী, ভাগ্নে ও ভাতিজা দগ্ধ হন। পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে দুজন বাড়ি ফিরে গেলেও স্বামী স্ত্রী দুজনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। যখন পাকের ঘরে যায় চুলা ধরাইতে ম্যাচ মারছে, তখনই বলে আগুন ধরে পড়ছে। তখনই ওই রুমের ভিতরে ওরা 4 জন ছিল, 4 জনে পুরা জায়গা। তো হাসপাতালে ধরে নিয়ে আসছে আর অন্যান্য লোকেরা। তখন আমরা হাসপাতাল খবর পাই যে ওইখান থেকে খানপুর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে পাঠিয়ে দিচ্ছে। সময় সংবাদে আরো থাকছে, নড়াইলে 5ম শ্রেণীর ছাত্রী ও এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে ধর্ষণের অভিযোগ। মামলা হলেও আটক হয়নি কেউই। ব্যবস্থা নেওয়ার দায়সারা আশ্বাস পুলিশ প্রশাসনের। এবং রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে উন্নয়নের নামে ফরম পূরণের জন্য বাড়তি ফি আদায় করছে স্কুলগুলো। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস বোর্ড কর্মকর্তাদের। আজ প্রথম দফায় লালমনিরহাটের সদ্য বিলুপ্ত 3টি ছিটমহলের 67 জন ভারতে গেছেন। সকালে বুড়িমারি চেকপোস্ট দিয়ে আনুষ্ঠানিকভাবে ভারতে যান তারা। এ সময় তাদের বিদায় জানাতে জড়ো হন শত শত মানুষ। হাজারো স্মৃতি বিজড়িত বাপদাদার বসত ভিটা ছেড়ে ভারতে যাওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন তারা। এ সময় হাতীবান্ধা উপজেলা পরিষদের পক্ষ থেকে তাদের বিদায়ী শুভেচ্ছা জানানো হয়। প্রথম দফায় লালমনিরহাটের সদ্য বিলুপ্ত উত্তর গোতামারি ও গোতামারি এই 2 ছিটমহলের 15টি পরিবারের 64 জন এবং পাটগ্রামের লতামারি ছিটমহলের 1টি পরিবারের 3 জন ভারতে যাচ্ছেন। 30 নভেম্বরের মধ্যে বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারতের চ্যাংরাবান্ধা হয়ে 39টি পরিবারের 145 জন ভারতে যাবেন বলে জানিয়েছেন লালমনিরহাটের জেলা প্রশাসক। গত 31 জুলাই রাত 12টা 1 মিনিটে 111টি ছিটমহল বিলুপ্ত ঘোষণা করা হয়। সিটের যে বিনিময়, এটা তো কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আমরা ওই জন্য আজকে মালপত্র নিয়ে এসেছি, এখানে চলে যাচ্ছি আমরা বাংলাদেশ থেকে। বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে চলে যাচ্ছি। ছোটবেলা থেকে এই দেশে জন্মগ্রহণ করে এই দেশে বড় হয়েছি। ছেড়ে যাচ্ছি অনেককে, আত্মীয় স্বজন ছাড়াও আছে, বন্ধু বান্ধবী, টিচাররা আছে। খুব খারাপ লাগতেছে। সীমান্ত চুক্তি এবং ছিটমহল বিনিময় প্রক্রিয়ার মাধ্যমে আমাদের জেলার 39টি পরিবারের 145 জন মানুষের ভারতে যাওয়ার সিদ্ধান্ত রয়েছে। তারা আগামী 30 নভেম্বর পর মধ্যে তারা এই সময় ভারতে অবগমন করবেন। দিনাজপুরে ইতালিয়ান নাগরিকের ওপর হামলার ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন দিনাজপুর কসবা মিশনের ফাদার সিরাজ ফুজুর। এতে অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করা হয়। এদিকে গতকাল এ ঘটনায় আটক করা জেলা জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান ভুট্টোকে আজ আদালতে তোলার কথা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া সকালে ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডির একটি দল। এ সময় পিয়েরো পারোলারির ওপর হামলার আলামত সংগ্রহ করেন তারা। ধারণা করা হচ্ছে এর আগে রংপুরের কুনিও হুসি হত্যাকাণ্ড এবং রাজধানীর তাভেলা হত্যাকাণ্ডের মতো একই কায়দায় পিয়েরোর ওপর হামলা চালানো হয়েছিল। ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামত এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ। গতকাল সকাল 7:45টার দিকে 65 বছর বয়সী পিয়েরো পারোলারি সাইকেলে চড়ে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় দিনাজপুরের মির্জাপুর বাসস্ট্যান্ডে হঠাৎ করেই তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে আসা হয় ঢাকায়। চিকিৎসকরা জানান, দুর্বৃত্তদের জোড়া গুলিতে তার মাথায় মারাত্মক জখম হয়। জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতালে সকাল থেকেই রাজধানীর জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অন্যান্য দিনের মতোই কর্মচঞ্চল হয়ে উঠেছে রাজধানী ঢাকা। নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে ঘর থেকে বেরিয়েছেন সাধারণ মানুষ। এ সময় রাস্তাঘাটেও যান চলাচল ছিল স্বাভাবিক। আবার কোথাও অন্যান্য দিনের মতোই যানজটেরও সৃষ্টি হয়। এদিকে জামায়াতের পক্ষ থেকে দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতালের ডাক দিলেও এর সমর্থনে রাজধানীতে কোনো ধরনের পিকেটিং করতে দেখা যায়নি। এছাড়া যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে রাজধানীর প্রতিটি মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর রয়েছে। দেশের বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর অভিযানে বিএনপি ও জামায়াত শিবিরের ১৪৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। পুলিশ বলছে এদের বেশিরভাগের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। পুলিশ জানায়, নাশকতা প্রতিরোধে এবং সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বেশ কিছুদিন ধরেই যৌথ বাহিনীর অভিযান চলছে। এরই অংশ হিসেবে গতরাত থেকে আজ সকাল পর্যন্ত সাতক্ষীরার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও জামায়াত শিবিরের নেতাকর্মী সহ ৩৪ জনকে আটক করা হয়। একই সময় পিরোজপুরে ৩২, ঝিনাইদহে ৩১ ও কুষ্টিয়া থেকে ২৫ জনকে আটক করা হয়। এছাড়াও রংপুরে ১৩, যশোরে ৫, গাজীপুরে ৩ এবং চাঁদপুরে ৫ জনকে আটক করে যৌথ বাহিনী। সাড়ে ৬ ঘন্টা বন্ধ থাকার পর দৌলদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বিআইডব্লিউটিসি জানায়, ঘন কুয়াশার কারণে গতরাত ২টার দিকে এই রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে মাঝ নদীতে আটকে পড়ে কাবেরী, খানজাহান আলী, কপতি ও মাধবীলতা সহ ছোট বড় মিলিয়ে অন্তত ৭টি ফেরি। পরে সকাল ৯টার দিকে কুয়াশা কিছুটা কমে এলে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়। কুয়াশার জন্য ফেরি ছাড়ে না, এরপরে খাওয়া দাওয়া সব দিক থেকে সমস্যা। ৪-৫ ঘন্টা এখানে বসে আছি আমরা। এখন আমাদের ফেরি ছাড়লো না, আমাদের তো ইমার্জেন্সি কাজের জন্য তো আমরা যশোর যাচ্ছি, তাই না? রাস্তার কোনো পুলিশ নেই, কোনো কিছু নেই, চিন্তা হয় কিনা এই জন্য ডরে গাড়িতে বের হই না। কুয়াশার জন্য ঠিক আছে, অনেক সময় থেকে ওই মাথা থেকে জাম ঠেলতে পর্যন্ত আইসি, এখনো ফেরি চলাচলের ব্যবস্থা এখনো হয় নাই। ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে রাজশাহীর মাধ্যমিক বিদ্যালয়গুলোতে চলছে ফরম পূরণের কাজ। শিক্ষার্থীদের অভিযোগ, এই সুযোগে বোর্ড নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা আদায় করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে শিক্ষকদের দাবি, শিক্ষার্থীদের উন্নয়নেই নেওয়া হচ্ছে এই অতিরিক্ত টাকা। আর বোর্ড কর্মকর্তারা জানালেন, এ বিষয়ে অভিযোগ পেলে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। ২ মাস পরেই এসএসসি পরীক্ষা, তাই স্কুলগুলোতে চলছে ফর্ম পূরণের কাজ। শিক্ষা বোর্ডের নির্ধারিত ফি বিজ্ঞান, কলা ও বাণিজ্য বিভাগে সর্বোচ্চ ১৪০০ টাকা। কিন্তু রাজশাহীর বেশ কিছু বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ করেছে। বোর্ডের নির্ধারিত যে ১৪০০ টাকা ফি, কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছে ২৩০০ টাকা। ফর্ম ফিল আপের টাকা অনেক পরিমাণে বেশি হয়ে যাচ্ছে আমাদের কাছে, তার জন্য আমার বাবা মা অসম্ভব হচ্ছে টাকাটা দিতে। স্যাররা তো আমাদের অতিরিক্ত চাপ দিয়ে এতগুলো টাকা নিচ্ছে। প্রতি শিক্ষার্থীর ফর্ম পূরণের জন্য বিভাগের পাঠ্যকে বোর্ড নির্ধারিত ফি ১১০০ থেকে ১৪০০ টাকা পর্যন্ত, কিন্তু বেশ কয়েকটি স্কুল অনেক বেশি টাকা নিচ্ছে। তবে স্কুলের শিক্ষকরা বলছেন, কোচিং সেবা দেওয়ার জন্য শিক্ষকদের জন্য কিছু টাকা ধরে ফি বাড়ানো হয়েছে। ৩ মাস যে আমরা কোচিং করাই, কোচিং ফিটাই বেশি, তাছাড়া কোনো টাকা পয়সা বেশি ধরা হয় না। যারা ফর্ম ফিল আপ করছে তাদের আমরা পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস নেব, সেখানে শিক্ষকরা অনেক পরিশ্রম করবে, তাদের জন্য সামান্য কিছু ধরে আমাদের এই ফর্ম ফিল আপের টাকাটা ধরা হয়। এদিকে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, অতিরিক্ত ফি আদায়ের রসিদ দিয়ে অভিযোগ করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ যদি কাউকে থাকে, সে লিখিত আকারে আমাকে জানাবে, তখন আমি এ ব্যাপারে তদন্ত কমিটি পাঠিয়ে সত্যতা যাচাই করতে পারবো। রাজশাহী দর্শক, মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে তার পরিবারের সদস্যরা কেন্দ্রীয় কার্যালয়ে দেখা করতে গেছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।
দর্শক এইমাত্র আপনি দেখেছেন একটি পাজেরো জিপে করে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের সদস্যরা কেন্দ্রীয় কারাগারে এসেছেন, তারা এখনো গাড়ির ভিতরে অবস্থান করছেন। তো আমরা যেটি দেখছি যে গাড়িতে মোট অবস্থান করছেন 3, 2, 5 আর 1 6 জন, অর্থাৎ 6 জন সদস্য তারা এসেছেন একটি গাড়িতে, যে সাদা পাজেরো জিপে, এবং আরেকটি পিছনে কালো মেরুন রঙের টয়োটা গাড়িতে করে এসেছেন আরো 3 জন। তো আমরা দেখে তিনি সামনের গাড়িতে অবস্থান করছেন এবং পিছনের যে গাড়িতে, সেই গাড়িতে আমরা দেখছি যে সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফরহাদ কাদের চৌধুরী তিনি আছেন এবং তার সঙ্গে আরো 2 জন নারী আছেন। তো বাকি সদস্য কারা আছেন তাদের পরিচয় আমি এই মুহূর্তে আমি আপনাকে বলতে পারছি না। এবং আরেকটা বিষয় এখানে একটু আমি দেখেছি যে 3টি গাড়িতে করে তারা এসেছেন এবং আরেকটি অর্থাৎ তৃতীয় যে গাড়িটি সেই গাড়িটিতেও আছেন 4 জন, তাহলে হচ্ছে তারা হচ্ছে 9 জন আর 4 জন। এখন পর্যন্ত আমরা 13 জন সদস্যকে দেখেছি এবং এর পিছনে অর্থাৎ চতুর্থ আরেকটি গাড়ি দেখছি আমি। তো সেই গাড়িতে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের সদস্যরা, হ্যাঁ সেই গাড়িতে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের সদস্যরা আছেন এবং যে চতুর্থ গাড়ি সেই গাড়িতে আমি দেখছি যে সালাউদ্দিন কাদের চৌধুরীর মেয়ে সহ আরো 2 জন নারী রয়েছেন এবং আরো 2 জন বাচ্চাকেও আমরা দেখছি। তো আমরা তার যেটি এই মুহূর্তে 4টি গাড়িতে করে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের 15-16 জন সদস্য এইখানে তার সঙ্গে দেখা করতে এসেছেন। তো আমরা সকালবেলায় যেটি আপনাকে জানিয়েছিলাম যে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের সদস্যরা দেখা করতে চান, সেই জন্য তারা অনুমতি চেয়েছিলেন এবং তাদেরকে সেই অনুমতি দেওয়া হয়েছিল। আমরা শুনেছিলাম যে 11টার দিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের সদস্যরা এখানে আসার কথা ছিল। তো এই মুহূর্তে আপনি জানেন যে 11টা বেজে 12টা প্রায় 12:30 বাজতে চললো। তো এই মুহূর্তে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের সদস্যরা এখানে এসেছেন এবং তাদের সঙ্গে তাদের আইনজীবী রয়েছেন, আমরা সেটিও দেখছি। তো তারা হয়তো কিছুক্ষণের মধ্যেই যে কেন্দ্রীয় কারাগারের ভিতরে সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে সেই দিকে তারা প্রবেশ করছেন। তো এর আগে এখানে যে বিষয়টি আমি আপনাকে জানাতে চাই যে আসলে কেন্দ্রীয় কারাগারে তাদের পরিবারের সদস্যরা যখন দেখা করতে আসে সেটি একটি স্বাভাবিক প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়াটা হচ্ছে যে যখন কারা আসেন তখন কেন্দ্রীয় কারাগারের যে অনুসন্ধান কক্ষ রয়েছে তার পাশে একটি বিশ্রামাগার রয়েছে। তো সেই বিশ্রামাগারের যে পরিবারের সদস্যরা অবস্থান করেন, তো তারপরে যে জেল সুপার রয়েছে তাকে অবহিত করা, অর্থাৎ কারারক্ষী যারা থাকেন গেটে নিরাপত্তা দেয় তারা অবহিত করার পরে তাদেরকে তল্লাশি করে তাদেরকে ভিতরে প্রবেশ করানো হয়। তো এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের সদস্যরা সবাই তারা গাড়ি থেকে নেমেছেন এবং এই মুহূর্তে তারা কেন্দ্রীয় কারাগারের ভিতরে, অর্থাৎ যেই প্রধান ফটকের সামনে যে নিরাপত্তা বেষ্টনী রয়েছে সেইটি দিয়ে তারা ভিতরে প্রবেশ করছেন এবং এখানে হচ্ছে তারা যে সেই অনুসন্ধান কক্ষে সেখানে তারা অবস্থান নেবে এবং সেখান থেকে সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবারের সদস্যদেরকে ভিতরে নিয়ে যাওয়া হবে এবং তারা ভিতরে কতক্ষণ সময় অবস্থান করেন সেই বিষয়গুলো আমরা যখন জানতে পারবো তখনই আমি আপনাদেরকে জানাবো। তো সাধারণত এই ধরনের মানবতা বিরোধী অপরাধের যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছেন এর আগের অভিজ্ঞতা থেকে আমি যেটা বলতে পারি, সাধারণত দেখি যে 1 থেকে 1.5 ঘন্টা সময় তাদেরকে দেওয়া হয়, অর্থাৎ পরিবারের সদস্যরা এর আগের যেসব মানবতা বিরোধী অপরাধীর ফাঁসির আসামি যারা কেন্দ্রীয় কারাগারে ছিলেন তাদের পরিবারের সদস্যদের ক্ষেত্রে এরকমটি আমরা দেখেছিলাম। তো আজকে আমরা হয়তো সেইটি ধারণা করছি যে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের সদস্যদেরকে হয়তো এরকমই সময় দেওয়া হবে। তো এখানে এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের সদস্যরা কিন্তু যে বিশ্রামাগার রয়েছে অনুসন্ধান কক্ষের পাশে সেখানে যাননি, তারা সরাসরি যে প্রধান ফটক রয়েছে কেন্দ্রীয় কারাগারে সেই প্রধান ফটকের সামনে তারা সবাই গিয়ে দাঁড়িয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা হয়তো ভিতরে প্রবেশ করবেন, আমরা এমনটাই দেখছি। এবং এই মুহূর্তে আপনারা যেটি দেখছেন যে কেন্দ্রীয় কারাগারের সামনে কিন্তু একদম প্রধান ফটকের সামনে আমরা দেখছি যে 2 স্তরের নিরাপত্তা ব্যবস্থা, র্যাব পুলিশ এবং কারা পুলিশের সদস্যরা এখানে তারা 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা তারা নিয়েছেন। একদম প্রথম স্তরে রয়েছেন কারা পুলিশের সদস্যরা, তো তারপরে রয়েছেন র্যাব এবং তারপরে আবারও কারা পুলিশ এবং যেই থানা পুলিশ তারা দায়িত্ব পালন করছেন। তো এই মুহূর্তে আমরা যেটি দেখেছি যে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের সদস্যরা সবাই কেন্দ্রীয় কারাগারের ভিতরে প্রবেশ করেছেন এবং কেন্দ্রীয় কারাগারের ভিতরে তারা এই মুহূর্তে সবাই একে একে প্রবেশ করেছেন এবং আমরা যেটি আপনাকে আমি আগে জানিয়েছি
আপনাকে আমরা যেটি আগেই জানিয়েছিলাম যে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের সদস্যরা এইমাত্র ভিতরে ঢুকেছেন এবং আমরা যেটি ধারণা করছি যে 1 থেকে 1.5 ঘন্টা সময় সাধারণত পান। তবে এখানে যেহেতু আপনি জানেন যে যারা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি তাদেরকে কিন্তু কনডেম সেলে রাখা হয়, অর্থাৎ ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের জন্য তৈরি বিশেষ সেল। তো কনডেম সেল থেকে যখন আসামিকে এখানে অর্থাৎ কেন্দ্রীয় কারাগারের ভিতরে কিন্তু হচ্ছে প্রধান ফটকের ঠিক পরেই হচ্ছে পরিবারের সদস্যদের দেখা করার জন্য আলাদা কক্ষ রয়েছে। তো আমরা স্বাভাবিক যে প্রক্রিয়া সেটি হচ্ছে যে যখন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের সঙ্গে তার পরিবারের সদস্যরা দেখা করেন তখন হচ্ছে সেই কনডেম সেল থেকে দণ্ডপ্রাপ্ত আসামিকে এই যেই প্রধান ফটকের পরে যে কক্ষ রয়েছে সেখানে নিয়ে আসা হয় এবং সেখানে বসেই কারা পুলিশের উপস্থিতিতে পরিবারের সদস্যরা তাদের সঙ্গে কথা বলেন। তো আজকেও সেই প্রক্রিয়াটি এখানে অনুসরণ করা হবে তেমনটাই আমরা ধারণা করছি। এবং আপনাকে আমি আগে যেটি জানিয়েছিলাম যে সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবারের সদস্যরা এখানে দেখা করতে আসবেন, সেটি আমরা সকাল 10টার পর থেকে শুনছি। প্রথমে আমরা শুনেছিলাম যে সকাল 11টার দিকে তার পরিবারের সদস্যরা এখানে আসবেন। তো তারপরে সে 11টা থেকে শুরু করে এখন পর্যন্ত 12:30টার সময় তারা আসলেন। তো এই মুহূর্তে আপনাকে আমি যেটি বলেছি এখন থেকে 2-3 মিনিট আগে তারা ভিতরে প্রবেশ করেছেন। তো সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের সদস্যরা যখন তার সঙ্গে কথা বলে বের হবেন তো সেই মুহূর্তে আমি আবার আপনার সঙ্গে যোগ দেওয়ার চেষ্টা করব। কেন্দ্রীয় কারাগার থেকে আমার কাছে এখন পর্যন্ত এতটুকুই ছিল। দর্শক, মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে দেখা করতে গেছেন কেন্দ্রীয় কারাগারে তার পরিবারের সদস্যরা। সেখান থেকে সর্বশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুবেল। যারা দেশের স্বাধীনতা চায়নি, যারা আগুন সন্ত্রাস করেছে, তারাই নতুন কৌশল হিসেবে বিদেশিদের উপর হামলা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে এক সমাবেশে তিনি একথা বলেন। এ সময় জামায়াতের অপশক্তির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান খাদ্যমন্ত্রী। মানুষ এই বিচারটা অপেক্ষা করছিল দীর্ঘদিন যাবৎ। এরা এই বিচারকে বাধাগ্রস্ত করার বহু চেষ্টা করেছে। আজকে বিএনপি জামাত দেশে যা অরাজকতা সৃষ্টি করার যে নতুন কৌশল তারা অবলম্বন করছে। গতকালকেও একজন ইতালীয় ধর্মযাজক যিনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে অবস্থান করছেন তার উপর ন্যাক্কারজনক হামলা হয়েছে। এই বিদেশিদের উপর হামলা, এই ইদানিংকালের যত এই সমস্ত ঘটনা, হস্তিদালানের ঘটনা বলেন, বিদেশির উপর হামলা বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর অতর্কিত হামলা, সমস্ত কিন্তু এক সূত্রে গাঁথা। এরা দেশটাকে ধ্বংস করতে চায়, এরা একটা নীল নকশা নিয়ে আজকে এগুচ্ছে। এদের বিরুদ্ধে কিন্তু সবাই ঐক্যবদ্ধ। দেশের চাহিদা মেটানোর পর এবার চিনি রপ্তানিকারক দেশের তালিকায় নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে প্রথম পর্যায়ে বিভিন্ন দেশে পাঠানো হবে 60,000 মেট্রিক টন চিনি। এর মধ্যে চলতি মাসেই ভিয়েতনামে 10,000 মেট্রিক টন চিনি পাঠানো হচ্ছে। বিস্তারিত কমলদের রিপোর্টে। বাংলাদেশে বছরে 14 লাখ মেট্রিক টন চিনি চাহিদার মধ্যে মাত্র 77,000 মেট্রিক টন চিনি সরবরাহ করে রাষ্ট্রায়ত্ত মিলগুলো, আর বাকি চিনি চাহিদা মেটানো হয় বেসরকারি কারখানার পরিশোধিত চিনি দিয়ে। শুধুমাত্র রমজান মাসে বেশি চাহিদা থাকলেও অন্যান্য মাসে তা কমে যায়, কিন্তু কারখানাগুলোতে উৎপাদন পুরোদমে চালু থাকায় গুদামে হাজার হাজার মেট্রিক টন চিনি জমে যায়। চিনি যদি রপ্তানি হয়, বাংলাদেশের যে আখ চাষিরা আছে, বাংলাদেশের যে কৃষকরা আছে, এটা মনে হয় বাংলাদেশের অর্থনৈতিক দিক দিয়ে এটা একটা অনেক ভালো একটা দিক হবে। এই অবস্থা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে চিনি রপ্তানির উদ্যোগ নিয়েছে সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আর বাণিজ্য মন্ত্রণালয়ের প্রথম পর্যায়ে প্রতিষ্ঠানটিকে 60,000 মেট্রিক টন চিনি রপ্তানির অনুমোদন দিয়েছে। আমরা বর্তমানে যে এলসিটা পাইছি ভিয়েতনাম থেকে, সেখানে 10,000 টন মাল যাবে এবং সেটা এই নভেম্বরের এই বাকি কয়েকদিনের ভিতরে এই 10,000 টন কমপ্লিট করতে হবে। আগে তো আমরা বিদেশ থেকে চিনি আমদানি করে খাইতাম, এখন বাংলাদেশে বিদেশ থেকে ম্যাটেরিয়াল আইনে এগুলা রিভেন করে বিদেশে এক্সপোর্ট করে। এদিকে রপ্তানির জন্য সিটি সুগারের উৎপাদিত চিনি বন্দরে কন্টেনার ভরার কাজ চলছে দ্রুত গতিতে। গুণগত মান হিসেবে মান দিয়ে বিদেশে এক্সপোর্ট করতে পারি, তাহলে ভবিষ্যতে আমরা আরো বেশি বেশি এক্সপোর্ট করার জন্য সুযোগ পাবো বা সহযোগিতা পাবো বিদেশে, তখন বিদেশের চাহিদা আরো বাইরে যাবে। মানটা বজায় রাখার জন্য নিট এন্ড ক্লিন পরিষ্কার, এটা প্রোডাক্ট যেন অপরিষ্কার না হয় ভেবে যাওয়ার জন্য। 252টি কন্টেনারে ভর্তি চিনি নিয়ে একটি জাহাজ কয়েকদিনের মধ্যেই ভিয়েতনামের হাইপং বন্দরের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ছেড়ে যাবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে বিদেশে ব্যাপক চাহিদা থাকার পরেও পিছিয়ে রয়েছে রংপুরের শতরঞ্জি শিল্প।
ব্যবসায়ীরা বলছেন, শ্রমঘন এবং স্বল্প পুঁজির ব্যবসা হয় এটি হতে পারে অন্যতম একটি রপ্তানিমুখী শিল্প। এক্ষেত্রে আর্থিক সহায়তা এবং সরকারি পৃষ্ঠপোষকতা আশা করছেন এই শিল্পের সাথে জড়িতরা। রংপুর থেকে ঘুরে এসে আরো জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ, ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম। বয়সের ভারী নুজ্জ হলেও এখনো নিপুণ হাতে সুতার চরকি ঘুরিয়ে চলছেন এই বৃদ্ধা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লান্তিহীনভাবে চলে তার এই কাজ। তাঁতের শাড়ি নয়, নলি পেঁচানোই সুতা থেকে তৈরি হবে বিভিন্ন রং বেরঙের শতরঞ্জি। ফ্লোর ম্যাট, টেবিল ম্যাট, পাপোশ সহ বিভিন্নভাবেই ব্যবহার হয় এই শতরঞ্জি। রংপুর শহরের শতরঞ্জি পাড়া নামে পরিচিত এলাকার প্রায় প্রতিটি ঘরে এই ধরনের কাজ হয়ে থাকে। এর মধ্য দিয়ে এলাকার কর্মসংস্থান যেমন সৃষ্টি হয়েছে, তেমনি বেগবান হয়েছে এলাকার অর্থনীতিও। নিজস্ব উৎপাদনের বাইরে এখানকার 3টি কারখানায় কাজ করেন কয়েকশো শ্রমিক। তাদের পারিশ্রমিক নির্ধারিত হয় কাজের হিসেবে। তাতে প্রতিদিন 1 থেকে 150 টাকা পর্যন্ত আয় করতে পারেন এসব নারী শ্রমিকরা। দিন 3 পিস তুলতে পারি বা 2 পিস বা কোন দিন 1 পিস, মানে হাতের উপর নির্ভর। স্কোর হিসেবে আমাকে টাকা দেয়, এছাড়া আমরা মাসিক বেতন পাইনি। সবাই করে, কেউ এইখানে করে, কেউ বাসায় করে। এগুলো বাসায় বানা যায় তো। শুধুমাত্র দেশে নয়, রংপুরের এই শতরঞ্জির চাহিদা রয়েছে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে। তাই স্বল্প সুদে ঋণের পাশাপাশি সরকারি সহায়তা পেলে তৈরি পোশাকের পাশাপাশি শতরঞ্জি হতে পারে অন্যতম একটি রপ্তানিমুখী শিল্প। এমনটাই মনে করছেন এই খাতের সঙ্গে সংশ্লিষ্টরা। আমরা ব্যাংক লোন নিয়েছি 90 লক্ষ, এটা 15% ইন্টারেস্ট দিতে হয়। আর 90 লক্ষ টাকা খুবই স্বল্প, এবং এই অঞ্চলে কোনো শিল্প প্রতিষ্ঠান নাই। এটা বিবেচনা করে এই শিল্পকে সরকারের বিভিন্ন সোর্সে অর্থায়ন করার জন্য যেভাবে আমরা তৈরি করি সেই পরিমাণে বিক্রি করা না পারাটাই আমাদের জন্য সমস্যা। ব্যবসায়ীরা বলছেন, শুধুমাত্র ঢাকাতেই বছরে 10 কোটি টাকার বাজার রয়েছে শতরঞ্জির। তাই দেশ ও দেশের বাইরে বাজারজাতকরণের লক্ষ্যে সহায়তার প্রত্যাশা এখানকার ব্যবসায়ীদের। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, রংপুর। বহির্বিশ্বের আদলে 2018 সালের মধ্যে কর দেওয়ার জন্য একটি নির্দিষ্ট দিন নির্ধারণের ব্যাপারে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে শীতকালীন আয়কর মেলা 2015 এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় সরকারের সেবার মান বাড়াতে নিয়মিত কর প্রদানে আহ্বান জানিয়ে কর প্রদানে উদ্বুদ্ধ করতে আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করার প্রয়োজন রয়েছে বলেও জানান তিনি। পরে আয়কর মেলা 2015 এর উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর উদ্যোগে রাজধানী সহ দেশের বিভাগীয় শহরগুলোতে আজ থেকে শুরু হয়েছে শীতকালীন এই আয়কর মেলা। 3 দিনের এই মেলা প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকবে। রাজধানী ছাড়াও রংপুর, খুলনা, রাজশাহী, সিলেট ও বরিশাল কর অঞ্চলে নিজ নিজ কমিশনারের কার্যালয়ে শীতকালীন আয়কর মেলার আয়োজন করা হয়েছে। নিয়মিত মেলার মতোই শীতকালীন এই আয়কর মেলায় করদাতারা ইটিআইন নিবন্ধন, পুনঃনিবন্ধন, রিটার্ন ফরম জমা দিতে পারবেন করদাতারা। আয়করটা যাতে একটা হ্যাসল না হয়, সহজেই আমি আয়কর দিতে পারি। হ্যাঁ, আমরা এখন 1 পেজের আয়কর মরালেস করেছি, সেটা করা যেতে পারে, কিন্তু এটাকে আরেকটু বোধহয় সহজ করা উচিত। অনেক দেশে একটি দিন আছে, ফিক্সড ডে, যেদিন আয়কর দিতে হয়। আমি চাই যে আমাদের সরকারের শেষ হওয়ার আগে আপনারা এইরকম একটা অবস্থার সৃষ্টি করেন যে এখানে ওয়ান ট্যাক্স ডে ইজ ফিক্সড ফর দি হোল কান্ট্রি। এটা আপনারা ইউ হ্যাভ গট 3 years টাইম টু এস্টাবলিশ ইট। আই ওয়ান্ট ইট টু বি ডিক্লেয়ার্ড ইন 2018। যে 2018 আমরা বলবো এটি হলো এই দেশের ট্যাক্স ডে। নড়াইলের লোহাগড়ায় 5ম শ্রেণীর এক ছাত্রী এবং এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। তাদেরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত 17 নভেম্বরের ঘটনায় আলাদা 2টি মামলা হলেও এখনও জড়িত কাউকে আটক করা যায়নি। তবে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দায়সারা আশ্বাস পুলিশের। নড়াইল প্রতিনিধি খায়রুল আরিফিনের রানার পাঠানো তথ্য আর ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 17 নভেম্বর রাতে নড়াইলের লোহাগড়া উপজেলায় নিজ বাড়িতে প্রতিবেশী মনিরুলের সঙ্গে কথা বলছিল 5ম শ্রেণীর এক ছাত্রী। তার স্বজনদের অভিযোগ, এ সময় তাকে জোর করে বাড়ির পাশের একটি নির্জন এলাকায় নিয়ে ধর্ষণ করে স্থানীয় তুহিন, রানা ও সহযোগীরা। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। মনিরুল আমার মেয়ের ঘরের থেকে নিয়ে গেছে, ধরে নিয়ে যায় পথে নিয়ে, তারপরে কি লোকজনের হাতে ধরা দিয়ে কি করছে। 3টে লোক নির্যাতন করেছে। শারীরিক পরীক্ষার জন্য বুধবার নির্যাতিতাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।
যৌনভাবে সে হয়রানি হয়েছে কিনা সেটার পরীক্ষা করার জন্য আমাদের বোর্ড অলরেডি বসছে, পরীক্ষা নিরীক্ষা করা আছে, পরীক্ষার পরে আমরা বিস্তারিত জানতে পারবো। এদিকে লোহাগড়া উপজেলার কুমরি এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। স্বজনদের অভিযোগ, মঙ্গলবার রাতে স্বামীকে বেঁধে অস্ত্রের মুখে ওই গৃহবধূকে ঘরের পাশের একটি ঘেরে নিয়ে ধর্ষণ করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে প্রতিবেশীরা। তারপরে ওরা ঘুরকে আমার স্ত্রীকে তুলে নিয়ে এসে আসিয়া তারা ধর্ষণ করে ফিরেছে। তবে দুটি ঘটনায় অভিযুক্ত কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। জিয়া এবং মুকুল ওই গৃহবধূকে রেপ করে। অভিযোগের প্রেক্ষিতে আমরা মামলা রুজু করে তদন্তপূর্বক আইন ব্যবস্থা গ্রহণ করব। স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তুহিন ও রানা সহ 4 জনকে এবং গৃহবধূকে ধর্ষণের ঘটনায় অজ্ঞাত 8 জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা হয়েছে। সময় সংবাদ, নড়াইল। দেশের বাইরের খবর। রোহিঙ্গাদের অবৈধ অভিবাসী উল্লেখ করে তাদের বাংলাদেশে ফেরত যেতে হবে এমন মন্তব্য করেছেন এনএলডির জ্যেষ্ঠ নেতা ইউইন হোতেইন। গেল 8 নভেম্বরের নির্বাচনে দলের বিশাল জয়ের পর নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। নোবেল শান্তি বিজয়ী অং সান সুচির দলের এই নেতার বক্তব্য, রোহিঙ্গা ইস্যুতে দেশটির সেনা সমর্থিত বিদায়ী সরকারের নীতিই সঠিক, তবে মানবাধিকারের দিক বিবেচনা করেই এই বিষয়টি নিয়ে কাজ করা হবে বলে জানিয়েছেন তিনি। এমনকি রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গেও একটি চুক্তি করতে হবে বলে মন্তব্য হোতেইনের। দীর্ঘ 25 বছর মিয়ানমারের সেনা সমর্থিত সরকার সেখানকার রোহিঙ্গা মুসলমানদের উপর অত্যাচার এবং নির্যাতন করেছে। তাই রোহিঙ্গারা ভোট দিতে না পারলেও সুচির দলকেই সবসময় সমর্থন জানিয়ে আসছে। তবে বিশ্লেষকরা বলছেন, গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির দলের জয় মিয়ানমারের রোহিঙ্গাদের জীবনে তেমন কোনো পরিবর্তন আনবে না। প্যারিসে হামলার মূল পরিকল্পনাকারী আব্দেল হামিদ আবাউল যৌথ বাহিনীর অভিযানে নিহত হয়েছে বলে ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। যদিও ফরাসি নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। বুধবার ভোরে তাকে ধরতে প্যারিসের একটি ভবনে চালানো ওই অভিযানে নিহত হন এক আত্মঘাতী হামলাকারী সহ আরও অন্তত 2 জন। এছাড়াও অভিযানে 8 সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানায় ফরাসি নিরাপত্তা বাহিনী। শুক্রবারের ভয়াবহ সন্ত্রাসী হামলার আতঙ্কের মধ্যেই বুধবার ভোররাতে গোলাগুলির শব্দে ঘুম ভাঙে উত্তর প্যারিসের বাসিন্দাদের। রাজধানীর সানদেনি এলাকার একটি ভবনে প্যারিস হামলার সম্ভাব্য মূল পরিকল্পনাকারী আব্দেল হামিদ আবাউদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে পাল্টা গুলি চালায় বন্দুকধারীরা। গোলাগুলির এক পর্যায়ে পুলিশের গুলিতে নিহত হয় সন্দেহভাজন এক সন্ত্রাসী। এছাড়াও অভিযান চলার সময় এক নারী আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটালে নিহত হয় সেও। অভিযান শেষে এক সংবাদ সম্মেলনে প্যারিসের প্রসিকিউটর ফ্রাঁসোয়া মোলিন্স জানান, এই অভিযানের মাধ্যমে ফ্রান্সে আবারও বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে। সেই সঙ্গে অভিযানে ভবনটি থেকে 8 সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। অভিযানে সন্দেহভাজন 8 সন্ত্রাসীকে গ্রেফতার করেছি আমরা। এদের মধ্যে 7 জন পুরুষ ও 1 নারী রয়েছে, যাদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি। অভিযানে নিহত 2 সন্ত্রাসীর পরিচয় শনাক্ত করতেও তদন্ত কাজ চলছে। এছাড়াও অভিযানে আমাদের 5 পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন। এদিকে বৃহত্তর স্বার্থে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে একজোট হতে বিশ্ববাসীর প্রতি আবারও আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। বুধবার প্যারিসে অনুষ্ঠিত দেশটির নগর মেয়রদের এক সম্মেলনে একথা বলেন তিনি। আমি জানি আমাদের বিভিন্ন মিত্র রাষ্ট্রগুলোর মধ্যে মত ও আদর্শগত ভিন্নতা রয়েছে, তবে আমি বলতে চাই, পুরো বিশ্বের জন্য যারা হুমকি, সেই আইএসকে ধ্বংস করতে হলে আমাদের সবাইকে একজোট হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে। তবেই তাদের পুরোপুরি নির্মূল করা সম্ভব হবে। এদিকে প্যারিসে হামলার পর ফরাসি কর্তৃপক্ষ আইএস বিরোধী অভিযান জোরদার করায় ভবিষ্যতে ফ্রান্সে আরো হামলা চালানোর হুমকি দিয়ে নতুন একটি ভিডিও প্রকাশ করেছে আইএস। অন্যয় কর্মকার, সময় সংবাদ। দর্শক, এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কেন্দ্রীয় কারাগারে অতিরিক্ত নিরাপত্তা জোরদার। সালাউদ্দিন কাদেরের সঙ্গে দেখা করেছেন পরিবারের সদস্যরা। রিভিউ খারিজের রায় প্রকাশ শিগগিরই, জানালেন অ্যাটর্নি জেনারেল। 3 বছরে সারা দেশে 21 পুলিশ হত্যা। ধরাছোঁয়ার বাইরে মূল আসামিরা। তদন্ত ও বিচারের ধীরগতিতে উৎসাহিত হয় সন্ত্রাসীরা, মন্তব্য অপরাধ বিজ্ঞানীদের। নারায়ণগঞ্জে গ্যাসের চুলা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের 4 জন।
স্বামী স্ত্রী দুজনকে বার্ন ইউনিটে ভর্তি। স্মৃতি বিজড়িত বসত ভিটা ছেড়ে ভারতে গেলেন লালমনিরহাটের সদ্য বিলুপ্ত ছিটমহলের ৬৭ জন বাসিন্দা। এবং অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে এবার রপ্তানি হতে যাচ্ছে দেশীয় চিনি। চলতি মাসেই ভিয়েতনামে পাঠানো হচ্ছে ১০,০০০ মেট্রিক টন চিনি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক, রবি আর সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।